স্বাগত আজকে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সরকারে আছে অস্বস্তি, বিরোধী মহলে ক্ষোভ আর সুধী সমাজে উদ্বেগ, তবু আদর্শ গণতন্ত্রের সূত্র মিলছে না কোথাও। এসব নিয়ে আজকের আলোচনা ফর্মুলা। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। স্বাগত আপনাদের। জনাব মাহবুবুদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন একটা ব্যক্তিগত সফরে। এই সফর কি বিএনপি রাজনীতিতে কোনো গুরুত্ব রাখে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। সাথে একটি জোড়া প্রশ্ন আছে, লন্ডনে অবস্থানরত তারেক রহমানের শারীরিক অবস্থা এখন কেমন? তাকে আমরা দেখেছি তার মাকে পাশে বসিয়ে উনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ কিনা? বেসম মাহমুদ্দিন খোকন। প্রথমত বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি মূলত লন্ডন গেছেন উনি চোখের চিকিৎসার জন্য। পাশাপাশি দীর্ঘদিন পরে এই পরিবার একত্রিত হওয়ার সুযোগ হয়েছে, একসঙ্গে ঈদ করবেন। আর উনি তিনবার সাবেক প্রধানমন্ত্রী, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং জনপ্রিয় দল বিএনপি চেয়ারপারসন। উনি যেখানে যাবেন সেখানে রাজনৈতিক আলোচনা হবেই। মানে ছেলের সাথে উনিও জনাব তারেক রহমান বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, আলোচনা হইতে পারে হওয়া তো উচিত আমি মনে করি। আর তারেক রহমান সাহেবের আমার সঙ্গে ওনার দেখা হয়েছিল কয়েকবারই। তো ওনার যে 111-এর সময় ওনাকে টর্চার করা হয়েছে, ওনার কোমরের হাড় ভেঙে গিয়েছে অ্যাকচুয়ালি। এটা ঠিক হয় না এখনো 100% কখনোই জীবনে ঠিক হবে না। উনি মানে কখনোই ঠিক হবে না। আর কতদিন চিকিৎসার জন্য লন্ডনে থাকতে হবে? ডিপেন্ডস আপন ডক্টরস অ্যাডভাইস। লন্ডনে থাকতে বলছেন ডাক্তাররা? লন্ডনের ডক্টর চিকিৎসা করছেন, মানে এবং লন্ডনে থাকতে বলছেন, চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সেটি লন্ডনেই থাকতে হবে তাকে চিকিৎসার জন্য। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আপনাকে ধন্যবাদ। আমি জনাব ওয়াদুদ, আপনাকে যে বিষয়টি বলতে চাই সেটি সরাসরি আপনার সাথে সম্পর্কিত। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিএনপি জামায়াত প্রীতির অভিযোগ। আপনার বিরুদ্ধে অভিযোগ জামায়াতের সাবেক রোকন আরিফ হোসেনকে দলে নিয়ে জিওপাড়া ইউনিয়নে কৃষক লীগের সভাপতি করেছেন আপনি। জামায়াত নেতা কাদের আলীকে দিয়েছেন প্রচার সম্পাদকের পদ। জামায়াতের সভাপতি মামলা পরতক আসামি রুহুল আমিনকে নিয়ে সেনবাগ পান্নাপাড়া সড়কের উদ্বোধন করেছেন। এ নিয়ে আপনাদের দলের সঙ্গে যারা আছেন, যেমন পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি বেশ কয়েকবার বলেছেন নাশকতার জন্য দায়ী জামায়াতের সঙ্গে আতাত করে অনুষ্ঠান কেন করতে হবে এই প্রশ্ন তিনি তুলেছেন। সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের পুঠিয়া উপজেলা রোস্তম আলীর কথা উদ্ধৃত করা যায়। সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দ্বারা বিএনপি জামায়াত সংগঠনকে এমন ভাবে ঢুকিয়েছেন প্রকৃত নেতাকর্মীরা তার ধারে কাছেও ভিড়তে পারেনি। আগামী 20 বছরও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের দূরে সরানো যাবে না। এটি কেন হচ্ছে জনাব ওয়াদুদ? আসলে এমন একটি প্রশ্নের মুখোমুখি হতে হবে আমি এটা ভাবিনি এসে টকশোতে। যাই হোক, তারপরে যেহেতু একটা সংবাদপত্রে এই খবরগুলো এসেছে, তো বাংলাদেশের সংবাদপত্র সম্পর্কে সকলে নিশ্চয়ই আপনারা জানেন, বিশেষ করে মবসর সংবাদপত্রের বিষয় অবস্থাগুলো তো নিশ্চয়ই আমাদের সকলের কাছে পরিষ্কার। আমি দৈনিক সমকালে, হ্যাঁ না, সমকালে তো প্রথম এসছে। দলের মধ্যে বড় দল, এখানে তো মতর কিছু ভিন্নতা থাকে। আমার এলাকায় রাজশাহীতে কনস্টিটিউয়েন্সি যদি ধরেন, 6টা কনস্টিটিউয়েন্সির মধ্যে আমার কনস্টিটিউয়েন্সি হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ের একটি কমিটি। এখানে 3-4 জন মানুষ যারা রয়েছে, যারা দলের একসময় লাইব্রেরিজ হয়ে গেছে। যে রুস্তুম চেয়ারের কথা বললেন, এ একবার ঈদের আগে চাল চুরি করে ধরা পড়লো, আমি তাকে হেল্প করি নাই, এই জন্য উনি চলে গেল আমার বিপক্ষে, যে আপনি আমাকে ও মেম্বার দিয়ে সাক্ষী দেওয়া হলো, এদের মামলা মোকদ্দমা হলো, আমি হেল্প করে গেল, উনি একটা কথা বললো। আর যুবলীগের যে সভাপতির কথা বলেছেন, এই ছেলেটাকে সাবোটাইজ করা হয়েছে। এই ছেলেটা কয়েকদিন আগে যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছে, বেশি দিন না। এ খুবই মানে কি বলে দলের সাথে সম্পৃক্ত পলিটিক্স করছে। একে স্যাবোটাইজ করে এমপি থেকে দূরত্ব করে দেওয়া যায় কিনা কিছু সাংবাদিক মহলের অপপ্রচার অথবা দলীয় কিছু মানুষের অপপ্রচার। আর জামাত বিএনপির কথা যেটা বলছেন, যে আমাদের ওই এলাকাটা আপনি নিশ্চয়ই জানেন, বিশেষ করে পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, ওই এলাকাটা কিন্তু এক সময়ের বেশ অধ্যুষিত মানে অ্যান্টি। তো সেই জায়গায় দলকে সুসংগঠিত করার জন্য তৃণমূল পর্যায়ের কিছু মানুষ যখন তারা বিএনপি অথবা জামাতের রাজনীতি হোস্টাইল হয়ে যায়, তারা যখন খুব নিষ্ক্রিয় থাকে, তখন তারা আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায়। এরকমই যে লোকটাকে আমরা নেওয়া হয়েছে, খুব ডাইনামিক মানুষ, তাকে জামাতের একটি কালিমা লেপন করা হচ্ছে। এই আওয়ামী লীগ কিছু লোক যারা এইটাকে আরিফ হোসেন জামাতের রোকন নন, না না কোনো রকমই না, সে একটা সাপোর্টার, একটা ভোটার।
ভোট দিত, মানে কি সে আওয়ামী লীগের জামাতের সাপোর্টার? আওয়ামী লীগের সাথে সে ছিল না আগে। আচ্ছা। তারা একসময় আওয়ামী লীগ করতো। কি করতো উনি? উনি আগে আওয়ামী লীগই করতো, ওদের পরিবার আওয়ামী লীগ করে, কিন্তু আওয়ামী লীগের স্থানীয় নেতার সাথে কোন্দলের কারণে তারা চলে গিয়েছিল। তারা যখন দেখেছে যে এখন রাজনীতির ধারাটা সেরকম মারামারি কাটাকাটি পর্যায়ে আমি রাখি নাই, আমি আব্দুল্লাহ রাখি নাই, সেই জন্য তারা অনেকেই এসে এখন দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগ ফিরে যাওয়ার চেষ্টা করছে। এটিকেই যারা সুবিধাবাদী আওয়ামী লীগের যারা লায়াবিলিটিস, আওয়ামী লীগের জন্য যারা ক্ষতিকর, এই ধরনের কিছু আওয়ামী লীগ নামধারী লোক এই দুর্নামের কথাটা বলে। তার মানে যে জামাতের সদস্য বলা হচ্ছে যে মুজিবুর রহমানকে, যে কাদের আলীকে বলা হচ্ছে, আমি কাউকে চিনিও না, আমি শুধু যার কথা বলি। আপনি কি এই খবরটার প্রতিবাদপত্র পাঠিয়েছেন? হ্যাঁ, পাঠিয়েছি, কিন্তু এটা ছাপা হয়েছে? না, ছাপা হয়নি। তার না ছাপা হওয়ার পরে আমি বেসিক্যালি সেই সম্পাদকের সাথেও সাক্ষাৎ করেছিলাম, কিন্তু তিনি এটি ছাপেননি। জনাব জুনায়েদ সাকিব, বেগম খালেদা জিয়া লন্ডন সফরে বিএনপি তো বটেই, আওয়ামী লীগও নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। আপনাকে একজন রাজনীতিবিদের পাশাপাশি রাজনীতির একজন নিবিড় পর্যবেক্ষক, বিশ্লেষক হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে বেগম খালেদা জিয়ার এই লন্ডন সফরের রাজনৈতিক তাৎপর্য আপনার কাছে আসলে কি? ধন্যবাদ আপনাকে। আসলে বেগম খালেদা জিয়া, যতদূর আমি জানি সংবাদপত্রের মাধ্যমে, যে তিনি ব্যক্তিগত সফরে গিয়েছেন, এবং ব্যক্তিগত সফরে যাওয়ার সাথে রাজনীতি হবে, কেননা এটা খুব স্বাভাবিক ব্যাপার, কেননা সেখানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন। বিএনপির জন্য যেটা দুটো বড় মুশকিল আছে। একটা বড় মুশকিল হচ্ছে যে বিএনপির, যেটা আমি বহুবার আমরা আমাদের পক্ষ থেকে বলেছি, যে একটা রাজনৈতিক দল হিসেবে তারা ক্ষমতায় যাওয়ার প্রত্যাশী, তারা একটা নির্বাচন চায়, কিন্তু বাংলাদেশে একটা স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে কর্মসূচি দরকার, যে ব্যবস্থার জন্য সংগ্রাম করা দরকার, বিএনপি সেই কর্মসূচি হাজির করতে ব্যর্থ হয়েছে। ফলে এটা কেবল মাঠের কর্মসূচির কথা বলছি না, মানে অর্থাৎ কি ব্যবস্থা হলে, কি ধরনের ব্যবস্থার মধ্যে বাংলাদেশে একটা স্থিতিশীল গণতন্ত্র, কেবল একটি নির্বাচন নয়, এই বাংলাদেশে যে ক্ষমতার একচেটিয়াকরণ চলছে এবং যেটার একটা প্রায় তুঙ্গরূপ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, এই একচেটিয়াকরণ বিএনপির আমলেও হয়েছে, এবং এই জিনিসটা আগামীতে কেন হবে না সেই প্রশ্নের উত্তর বিএনপির কাছে নাই। এটা বিএনপির জন্য রাজনৈতিক দিক থেকে চ্যালেঞ্জ। আরেকটা বড় জায়গা হচ্ছে যে দলীয় সাংগঠনিক দিক থেকেও বিএনপির, যেটা সংবাদপত্র এসছে, বিভিন্ন জন লেখালেখি করছেন, নানান ঘটনাবলীর মধ্যে দিয়ে তার নানান জায়গা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে বিএনপির কমান্ড কয় জায়গায়, এইটা একটা বড় তাদের চ্যালেঞ্জ। মানে বিএনপি কি একটা কমান্ডটা কত জায়গা, মানে অর্থাৎ ঢাকায় একটা কমান্ড, লন্ডনে একটা কমান্ড, কোন দলের যদি এরকম দুটো কমান্ড তৈরি হয়, তাহলে কিন্তু সেই দলের মানে জন্য আর কোনো বিপদের দরকার নেই। কাজেই সেদিক থেকে বিএনপির জন্য সাংগঠনিক চ্যালেঞ্জ হচ্ছে তার কমান্ড সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া। সেদিক থেকে তারা যদি এইসব বিষয়াদি সমাধান করতে পারেন, আর গণমুখী রাজনীতি থাকলে তো আসলে বিএনপির বিগত আন্দোলনের মধ্যে আমরা দেখেছি যে ধরনের অভিযোগ বিএনপির উপরে আছে, বিশেষত আন্দোলনের মধ্যে পেট্রোল বোমা যেভাবে প্রকট রূপ নিয়েছে, সব মিলিয়ে এই পরিস্থিতিগুলো তারা রাজনৈতিক দিক থেকে উত্তরণ করতে পারবে কিনা, সেটা বিএনপির জন্য যেমন তেমনি বাংলাদেশের সাধারণভাবে একটা গণতান্ত্রিক রাজনীতির পরিসরের জন্য গুরুত্বপূর্ণ। জনাব আব্দুল ওয়াদুদ, আমি আবার চট করে ফিরে আসি বেরেছে মাহমুদুল খোকনের কাছে যাওয়ার আগে, যে বিএনপি তো আসলে সংসদেও নেই, রাজপথেও নেই, তারপরে বেগম খালেদা জিয়ার বিলাত সফর নিয়ে আপনাদের অনেক উৎকণ্ঠা, উদ্বেগ, অনেক বেশি নিবিড় পর্যবেক্ষণ যে করছেন আপনারা, তার কারণ কি? আসলে বিএনপি তো এখন আসলে কোথাও নেই, মানে আপনাদের ভাষা দিয়ে যদি বলতে হয়। সেভাবে বলা যাবে না, কারণ বিএনপি তো দাবি করে বিএনপির তরফ থেকে, নিশ্চয়ই মাহবুব ভাই কিছুক্ষণ পরে বলে বিএনপি বিশাল বড় দল, সেই তুলনায় আমি নিশ্চয়ই তাকে ছোট দল বলবো না। আমি মনে করি বিএনপির যথেষ্ট পরিমাণে সমর্থক রয়েছে, একটি বড় দল নিশ্চয়ই যে কোনো রাজনৈতিক দলকে পর্যবেক্ষণ করবে, রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি, এটি একটি ধারা, যে তাদের কৌশল কি হবে, আমার রাজনীতি কৌশল কি হবে, কারণ ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি বাংলাদেশে, যত কথাই বলি না কেন, যে বাংলাদেশের বড় দলগুলো অবশ্যই তারা ক্ষমতা কেন্দ্রিক পলিটিক্সটা করে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে, অথবা মাহবুব ভাইয়ের মতো নেতাকে, অথবা আরো উচ্চ মানের নেতাকে নিশ্চয়ই ফলো করবে এবং তাদের সঙ্গে খোঁজ খবর রাখবে, তাদের কর্মপদ্ধতি নির্ধারণ করবে, নিজেদের কৌশল ঠিক করবে, রাজনীতি এটা হতে থাকবে। কিন্তু আপনি যে প্রসঙ্গটা বলছেন যে আমরা কোথাও নেই, হ্যাঁ, রাজনীতিতে তাদের অনুপস্থিত, তাদের রাজনৈতিক কৌশলের ভুল হতে পারে, কারণ এখানে একটি বৈপরীত্য দেখা যায় কিনা। আপনারা বেশিরভাগ সময় বলেন যে বিএনপি আসলে কোথাও নেই, বেগম খালেদা জিয়ার জনগণের নেত্রী নন, কিন্তু আপনারা সারাক্ষণই বেগম খালেদা জিয়া কোথায় যাচ্ছেন, কি করছেন, কি আলাপ, কি সবকিছুই আপনারা কোথাও নেই, মানে সে তো, উনি তো যেমন আজকে খবরের কাগজে বেরিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে কিছু খবরের কাগজ আছে না, সে কোথায় হাইড হয়ে আছে, এরকম বিষয়গুলো নিয়ে তখন কৌতূহল তেমন সে বাড়ে। আর আমরা যেহেতু একটা পলিটিক্স করি, তো আমার বড় নেতা সম্পর্কে আমাদের কৌতূহল থাকবে, তার উনি কোথায় কি করছেন না করছেন, কারণ তার কৌশলের সাথে আমাদের তো কৌশলের একটা রাজনৈতিক এবং রাজনৈতিক কৌশল একটু ম্যাচ করতে হবে। মাহমুদুল খোকন, বেগম খালেদা জিয়া কোথাও নেই আজকে, যেমন এটি কোন খবরে তিনি পেয়েছেন সেটি আপনি দেখেছেন কিনা জানি না। আমি আবার কিছু অনলাইন গণমাধ্যমে দেখেছি যে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান
রহমানের সাথে সৈয়দ আশরাফের একটি বৈঠক বা বৈঠকের সম্ভাবনার একটি চেষ্টা রয়েছে লন্ডনে, এই ব্যাপারে আপনি কোনো কিছু জানা আছে কিনা? আমার কোনো জানা নাই, আমার এই ব্যাপারে কোনো জানা নাই, কোনো নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। তো আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আপনি আলোচনা আনছেন, বিএনপি তো কোথাও নেই, সরকারে নাই, বিরোধী দলে নাই, রাজপথে নাই, মিটিং নাই, লন্ডনে মিছিলে নাই, আছে। লন্ডনে না না আছে। মিটিং এ নাই, মিছিলে নাই। তারপরেও কেন কেন মাননীয় প্রধানমন্ত্রী কেন যেখানে বক্তৃতা দেবেন একটাই কথা, একটাই সাবজেক্ট, হ্যাঁ, একটাই বক্তব্য, বেগম খালেদা জিয়া, বিএনপি, এবারে কোনো কথা আছে? মাননীয় মন্ত্রীরা একটাই বক্তব্য, বেগম খালেদা জিয়া, বিএনপি। আরে আপনি তো বলবেন যে একসাথে বিরুদ্ধে বলেন, প্রধান বিরোধী দল একসাথে। আমি শেষ করি। আমি একটু জানতে চাই, আপনি কি খেয়াল করেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে বা শেখ হাসিনার পক্ষ থেকে বিএনপি যতবার বলা হয় তার চেয়ে বেশি জামাত ইসলামের কথা বলা হয় কিনা? জামাত ইসলামের কোথাও নাই। জামাত ইসলামী, রাজাকার, জামাত ইসলামের কোনো কথা বলে না। জামাত ইসলামী সম্পর্কে না, খুব একটা- শুনি না, খুব যুদ্ধাপরাধী, একটা- রাজাকার, খুব একটা কথা বলে না, এবং বলে না। জাতীয় পার্টির কোনো কথা বলে না। পার্লামেন্টে, না, আরে পার্লামেন্টের নাই রুলস অফ বিজনেস। আমি মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম নাকি? ওখানে যে নাই উপস্থিত তার সম্বন্ধে আপনি আলোচনা করবেন কি? বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য, সংসদ ভবনের বক্তব্য, এমপিদের বক্তব্য একটাই শুধু, বিএনপি, বিএনপি, বেগম খালেদা, বিএনপি। আপনি আসেন, আর পুলিশ, ওরা তো এর সাথে পার্টির ভিতরে জাতীয় পার্টি, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, তাদের সঙ্গে পুলিশ ঠেঙ্গাবে নাকি? বিএনপি, বিএনপি কথা বললে মামলা। মানে আপনার সাথে সংবিধানে যে মৌলিক অধিকার দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, কথা বলবেন মামলা। এই যে কথা বলবেন আপনি, মামলা করে কেন? মির্জা ফখরুল ইসলাম কি আলম বোম মারছে? উইল ইউ বিলিভ ইট? বাবা মন্ত্রী ছিল, সে মন্ত্রী। আপনি একটি টেলিভিশনে কথা বলছেন, আপনি কি কোথাও আটকে থাকছেন বা আপনি কি মামলার আশঙ্কা করছেন কথা বলার জন্য? আমি তো অনেক কথা বলতাম, বলি না। বলেন তো, আপনি যা, আপনি ব্যারিস্টার মাহমুদুল খোকন যা বলবে দায়িত্ব আমি নিচ্ছি, আপনি বলেন দেখি। মানে ভাই আপনি কি দায়িত্ব নেবেন? আমার এরকম অনেক দেশে টেলিভিশন থেকে আমার ধারণা যে টকশো করে যাওয়ার সময় গেট থেকে অ্যারেস্ট করছে। আচ্ছা দেখ, আমি সেটা অন্য মামলা থাকলে সেটা অন্য মামলা, কোনো মামলা না, এমনি করেছে। যেটা আমি বলতেছি, যেটা শেষ করতে দিলাম আমাকে। তারপর ধরেন আপনি এই যে পার্লামেন্টে শুধু একপাতে আলোচনা, বিএনপি, বিএনপি। কেন ভয়টা কি আপনাদের? কারণ রাজনীতি কারা করে? শুধু রাজনীতি কি শুধু বেগম খালেদা শেখ হাসিনা রাজনীতি করে? রাজনীতি যারা এমপি তারা শুধু রাজনীতি করেন? নো, রাজনীতি কিন্তু সব জায়গায় আলোচনা হয়। রাজনীতি চা দোকানে বসে আলোচনা হয়, রাজনীতি আপনার এমনি পান দোকানে বসে আলোচনা হয়, বাসে বসে আলোচনা হয়, লঞ্চে বসে আলোচনা হয়, হ্যাঁ, স্টিমে বসে আলোচনা হয়। সব জায়গায় রাজনীতি আলোচনা হয়। সেখানে দেখবেন যে কি 10টা লোকের সঙ্গে আলোচনা করবেন, বলবেন যে 10জন 2জন পাবেন আওয়ামী লীগ আর 8জন পাবে সরকারের বিরুদ্ধে। আপনার ভয় হলো এটা। কারণ বাংলাদেশে 6 ইয়ার, এটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। 2জন আওয়ামী লীগ পাওয়া যাবে, 8জন কি সরকারের বিরুদ্ধে পাওয়া যেতে পারে? সরকারের বিরুদ্ধে। এর মধ্যে বিএনপি কয়জনকে পাওয়া যাবে? বেশিরভাগই বিএনপি, মানে 8জনের মধ্যে 7জন বিএনপি, 7জনে পাবেন এটা। আমি একটু সাকিব ভাইকে শুনে বিরতি দিতে চাই। আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসেছেন সাকিব ভাই। আপনিও কি মনে করেন যে একটা দম বন্ধ করা সমাজ আমরা বাস করছি, যেখানে আসলে কথা বললে, মুখ খুললে মামলার আশঙ্কা করেন, নাকি সেটি শুধু বিএনপি লোকেরা করেন? আপনি একজন রাজনীতিবিদ, আপনি কি এই আশঙ্কা করছেন? না, নিঃসন্দেহে আমাদের এখানে যে পরিবেশটা তৈরি হয়েছে এখন, মানে সেই পরিবেশের মধ্যে একটা দমনমূলক, এমনকি সেটা কথার ক্ষেত্রেও আপনি 57 ধারা দেখলে তো আমরা বুঝতে পারি আইন কিভাবে তৈরি হচ্ছে, এবং সবকিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ এবং এক ধরনের সার্ভেলেন্স কিংবা কি বলবো নজরদারি আছে। এবং সেই নজরদারি কাউকে কাউকে একটা ওই যে সেলফ সেন্সরশিপ, মানে আমি নিজেই আমার কথা বাদ দিয়ে সেই পরিস্থিতি তৈরি করছি। আমি একটু আপনাকে একটা ছোট্ট ওনাদের যে প্রসঙ্গটা ওনার সাথে আলোচনা করেছেন 1 মিনিট করে দিই। আওয়ামী লীগ ধারাবাহিক কথা বলছি না, 1 মিনিট করে বললে তাহলে আমি একটু বিরতি নিয়ে আসি। আচ্ছা, 1 মিনিট করে বললে আমরা একটু বিরতি নিয়ে আসি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসবো জনাব জোনায়েদ সাকি আপনার কাছে, এবং অবশ্যই জনাব আব্দুল ওয়াদুদ আপনার কাছে জানতে চাইবো যে আমরা একটা সাংঘাতিক সময় বাস করছি কিনা, যে সময়ের মধ্যে কথা বলতে ভয় পাচ্ছেন একজন ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, যিনি এর আগে এমপি হয়েছিলেন, ভয় পাচ্ছেন জোনায়েদ সাকি, যিনি একটি রাজনৈতিক দলের প্রধান সমন্বয়কারী, ভয় পাচ্ছেন না, তিনি আশঙ্কা করছেন নিপীড়ন, নিবর্তন এবং অন্য কিছুর, সুপ্রিম কোর্টের সেক্রেটারি বার কাউন্সিলের মেম্বার। তারপরেও ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন ভয় পাচ্ছেন, অনেকগুলি কথা তিনি সেন্সর করছেন। আমরা বিরতির পর ফিরে নিয়ে এসে শুনবো।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। সাকিব ভাই, আপনি বলছিলেন যে মানে আপনিও আসলে এক ধরনের সেন্সরশিপ নিজের উপর আরোপ করছেন হ্যাঁ, কিনা? না, সেটা তো বললাম যে ধরেন আমরা যদি মানে আইনের যে সমস্ত আইনগুলো হচ্ছে সে আইনগুলোর দিকে তাকাই, এমনকি শেষ পর্যন্ত সামাজিক মাধ্যম থেকে শুরু করে এই পর্যায়ে কথা বলার জন্য যে আইন তৈরি হচ্ছে, সেখানে যেভাবে 57 ধারা তৈরি হচ্ছে, তার মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে কথা বলার উপরে একটা চাপ আসছে এবং সেই নানানভাবে নিয়ন্ত্রণের একটা চেষ্টা আছে এবং সেই চেষ্টায় সেলফ সেন্সরশিপ শুরু হয়েছে। নিজেরাই নিজেদের কথাকে আসলে কাটাকাটি করাচ্ছে। এটা কোনো সমাজের জন্য ভালো না এবং এটা গণতান্ত্রিক পরিবেশ না। আমি যে কথাটা আগে বলছিলাম যে বর্তমান সরকার কিন্তু তার রাজনৈতিক যখন মানে ঘোষণাটা দেয় কিংবা রাজনৈতিক শত্রু সামনে আনে, সেটা কিন্তু জামাত শিবির জঙ্গিবাদকে প্রধানত তারা সামনে আনে, তাদের মন্ত্রীদের বক্তব্য থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রীর বক্তব্য। কিন্তু এমনকি যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং বিচারের তাদের অঙ্গীকার ছিল, সেই বিচারের প্রক্রিয়াও চলছে। সে নিশ্চয়ই তারা জনগণের দাবি পূরণ করছেন এবং সেদিক থেকে জনগণের সমর্থন বাড়ার কথা। কিন্তু আমরা একই সাথে মানে দুটো ঘটনা দেখছি যে সরকারের প্রতি জনসমর্থন, সরকার নিজেই খুব কনফিডেন্ট হতে পারছে না কিংবা সাধারণভাবে আমরা জনগণের মধ্যে প্রবল বিক্ষোভ দেখছি। আরেকটা ঘটনা দেখছি, জামাত ইসলামী প্রশ্নে একটা দ্বৈত নীতি, যে কথাটা আপনি দারাভাইয়ের ক্ষেত্রে বললেন, আমি ঠিক স্পেসিফিক ঘটনা উনি হয়তো ব্যাখ্যা দিবেন, কিন্তু সাধারণভাবে এই অভিযোগ কিন্তু সারা দেশেই আওয়ামী লীগের প্রতি আছে এবং এই অভিযোগ পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল হক হানিফ একটা চিঠি দিয়েছেন। আমি এর আগে এক জায়গায় শুনেছি যে কোথাও যেন এটা না নেওয়া হয়, কিন্তু খোদ মাহবুল হক হানিফের নেতৃত্বেই কুষ্টিয়াতে আমরা যোগদান দেখেছি। অন্যদিক থেকে বিএনপি, আমরা আসলে যে বিষয়টিতে কথা বলছিলাম সেটি হচ্ছে যে সাকিব, আপনি নিশ্চয়ই এটা বলবেন, আমি এই জায়গায় যেটি ব্যারিস্টার মাহমুদুল খোকন কথাটি তুলেছিলেন যে আসলে উনি কথা বলতে, এমনকি কথা বলতে ভয় পাচ্ছেন, অন্যরকম রাজনৈতিক বা প্রক্রিয়াতে যাওয়া তো দূরের কথা, সাকিব ভাইও একই কথা বলছেন যে কথা বলার ক্ষেত্রে ভয়। আওয়ামী লীগ সরকারকে যখন কোনোদিন এরকম একটি স্বৈরাচারী লেভেল তকমা দেওয়া হবে, সেটি আপনি কখনো ভেবেছিলেন কিনা দাদা ভাই? না, আসলে এই জায়গাটিতে আমি একটি প্রশ্ন করব অথবা কথা বলবো, সেটি হলো যে আসলে এই পরিবেশ আছে কিনা। আজকে মাহবুব ভাই এখানে কথা বলছে, সাকিব ভাই কথা বলছে, এখন বিষয়টা হলো কি কথা বলবেন। আপনি কি এমন কোন রাষ্ট্রদ্রোহী কথা বলবেন? যদি কথা বলা হয় তাহলে নিশ্চয়ই সেটা একটা সেন্সরশিপ আরোপ নিজে করতে হবে, যে রাষ্ট্রদ্রোহী কথা বললে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আপনি রাজনীতির আলোচনা করেন, গণতন্ত্রের আলোচনা করেন, দেশের উন্নয়নের আলোচনা করেন, দেশের সরকার যদি অনুন্নয়ন কিছু করে সেটি বলেন, কিন্তু যদি আপনি সরকারকে একদম ঠেলে এক পাশে দিয়ে বলেন যে সরকার আমাকে ধরছে চেপে, সরকার কি কারণে ধরছে, এই বিষয়গুলো আসবে। উনি যে একটা সুন্দর কথা বলেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলে ট্রাকে বোমা মেরেছিল, আসলে কি সাবের হোসেন চৌধুরী কি ময়মনসিংহে হল পুড়িয়েছিল? এই যে রাজনীতির পাল্টাপাল্টি কালচার বাংলাদেশে রয়েছে, এই কালচার থেকে বেরোতে পারেনি, কারণ এই কালচারগুলো সৃষ্টি যারা করেছে তাদের সৃষ্টিকর্তা মাহবুব ভাই রাজনৈতিক দল। আমরা বলি যে এখন আর দেশে গণতন্ত্র নেই, আমি আসিলাম, আমি হাজির হইলাম গণতন্ত্র দেওয়ার জন্য, আমি গণতন্ত্রের পুরোধা ব্যক্তি হয়েছি, আপনি গণতন্ত্র বিক্রি করছে, আসেন বহুদলীয় গণতন্ত্র বিক্রি করি। এই যে গণতন্ত্র বিক্রি করার রাজনীতির খোলস থেকে বাংলাদেশের কালচারটা এখনো বেরিয়ে আসেনি। আমার মনে হয় জাতির জন্য সেই চেষ্টা করছিল, আমি পারি। অজিত ভাই, তার মানে আপনি বলছেন যে একজনে এসে এটি কলুষিত করেছিল এক সময়, তা আপনারা কি তার ধারায় অনুসরণ করবেন? আমি তা বলছি না, আমি সেটা যাচ্ছি না, কিন্তু সেই পরিস্থিতি এখন যে রাজনীতি এসছে। কিন্তু আপনি যখন বলেন যে সাবের হোসেন চৌধুরীর মামলা দেওয়ার পাল্টাপাল্টি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে মামলা দেওয়া হয়েছে, তখন এটি আপনার সমালোচনা করা হয় কিনা? আমার সমালোচনা আমি নিশ্চয়ই করা হয় যখন কথাটা আসে, না আসলে আমি বলতাম না। সরকার যাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে সেগুলো যদি পার্টিকুলার কোনো মামলা না হয়, সেগুলো তো কোর্টে গেলে তার ফয়সালা হচ্ছে নাকি? কিন্তু আপনারা এই পাল্টাপাল্টি মামলা দিতেই থাকবেন? না, পাল্টাপাল্টি মামলা দিচ্ছি না। পাল্টাপাল্টি মামলা কাজ বাড়িয়ে দেওয়ার জন্য খোকন ভাইয়ের এই ভয়ের কোনো কারণ নাই। উনি যদি রাষ্ট্রদ্রোহী কোনো কারবার না করে, তো নিশ্চয়ই সরকারের কি ঠেকা আছে? এখন রাষ্ট্রদ্রোহী কারবারের সংজ্ঞাটা তো আপনারাই দিচ্ছেন, আপনারাই আইন প্রণেতা, আপনারাই বলছেন যে কোটি রাষ্ট্রদ্রোহী না, সেটিতে আমরা একটু বিপদে পড়ে যাই না? আপনি এখন রাষ্ট্রদ্রোহী, মানে আমি আপনাকে প্রশ্ন করতে ওই জায়গায় যখন আইনের মধ্যে ওই সুযোগটা থাকে যে যখন রাষ্ট্রদ্রোহিতা কোনটা হবে এটা নির্ধারণের পুরো মানে অধিকারটা কিংবা এখতিয়ারটা সরকারের হাতে থেকে যাচ্ছে এবং সরকার সেটা রাজনৈতিকভাবে সেই নির্ধারণের সুযোগ হতে পারে। তখন সেটা তো নাগরিকের অধিকার। আইনের দিক থেকে সংবিধান নাগরিককে যে অধিকারটা দেয় সেই অধিকারটা খর্ব হয়। সেটি আমাদের বিরাট কনসেনসাস হতে পারে। আমি একটু ব্যারিস্টার মাহমুদুল খোকনকে জানতে চাইবো যে ব্যারিস্টার মাহমুদুল খোকন, আপনি আসলে বলছিলেন যে 10 জনের মধ্যে 2 জন বড়জোর আওয়ামী লীগের পাওয়া যেতে পারে, 8 জনই পাওয়া যাবে আওয়ামী লীগের বিপক্ষে এবং 7 জন তার মধ্যে বিএনপির অংশ। কিন্তু সর্বশেষ যে জরিপটির কথা আপনারাও উদ্ধৃত করেছেন নানা জায়গায়, সেই জরিপটিতে কিন্তু দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন বেড়েছে, সরকারের প্রতি মানুষের আস্থা বেড়েছে, সেটি আপনারা কিভাবে দেখবেন? আগে হয়তো 10% ছিল, এখন 12% হয়েছে আর কি পর্যন্ত। কত পার্সেন্ট সেটা বলা নেই তো। আমি যেটা বলতে চাচ্ছি না, অদূত ব্যাখ্যা সুন্দর কথা বললেন যে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, প্লেট ভাঙার মামলা দিয়েছে।
হ্যাঁ মিথ্যা মামলা দিয়েছে, এটা বিশ্বাস আমি নিজে বিশ্বাস করি না যে সাবের হোসেন চৌধুরী প্লেট ভেঙেছে। আপনি মিথ্যা মামলার বিরুদ্ধে আপনি এখন বর্তমান ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বা হান্নান শাহের বিরুদ্ধে বা এম খানের বিরুদ্ধে মিথ্যা মামলা বালতি বাংলা মামলা দেন আপনি। প্লেট বাংলা বলতে বালতি বাংলা আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, সে সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে, সেই সংগ্রামে নেতৃত্ব দিলে সেই জন্য সে আসতে পারে। না, কথা বল, সব শান্তিপূর্ণ কথা বলে। আপনি মিথ্যা মামলা দেন বালতি ভাঙ্গার, আপনি প্লেটের বদলে বালতি দেন, আপনি বাসে আগুন দেওয়ার মামলা দেবেন না কেন? নেতৃত্ব দিচ্ছে, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, তার নেতৃত্বের দলে, সেই জন্য হয়তো আসতে পারে। আচ্ছা ঠিক আছে, শুনুন, তারপর নেক্সট আসেন আপনি যে কি বলবো, কি বলার আছে। যেমন ধরুন আপনারা জঙ্গি এই যে জঙ্গির কথা বলা হচ্ছে, আপনার বিএনপির সময় বাংলা বাড়ি অ্যারেস্ট করলো, সাজাও দিল, সাজাটা কার্যকর করেছে পরবর্তী পর্যায়ে, সাজা কিন্তু বিএনপি অ্যারেস্ট করেছে কিন্তু বাংলা বাইরে জঙ্গি। এরপরে গত আওয়ামী লীগ গত 6 বছরে বিএনপি কমিশনার, জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম সাহেব কদিন পরে জঙ্গি তাহরি দাহদিনা কি কত ধরে নিয়ে আসে। এই সরকার আমাদের সবচেয়ে বেশি জঙ্গি সৃষ্টি হয়েছে, জঙ্গি ধরা পড়তেছে কেন? এগুলো সম্বন্ধে আলোচনা করলে আপনি বললেন দাঁড়ি আপনারা যেভাবে বেগম খালেদার পরিবার সম্বন্ধে বলেন, পাল্টা যদি কথা বলা, পাল্টা অনেক কথা বলার আছে, বলা হলে কি হবে আপনার মামলা। না খোকন ভাই, আমি এগুলাই হলো বলা হচ্ছে না। না খোকন ভাই, আমি আপনার থেকে দুটো জিনিস জানতে চাই। এক হচ্ছে যে আপনি জঙ্গির কথা বললেন যে বিএনপি জঙ্গিদের অ্যারেস্ট করেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে বিএনপি বলেছিল কিন্তু বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। আর দ্বিতীয় যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2004 সালের 21শে আগস্ট বলে একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনাটিতে আমরা বিএনপির নেতৃত্বে সংসদ সদস্যদের সে সময় হাসাহাসি করতে দেখেছি, এ কথা পর্যন্ত বলতে শুনেছি যে আওয়ামী লীগ নেত্রী ভ্যানিটি ব্যাগে করে সেই বোমা নিয়ে এসেছিলেন। আপনারা কোনো গুরুত্বপূর্ণ ভাবে এটিকে নেনও নাই, তদন্তও করেন নাই, এগুলি করেছেন। এর কারণে কি আসলে তথ্য জানা ছিল না, যেন হাসাহাসি করছে না, তথ্য জানা ছিল না, আমি যেটা বলছি, কিন্তু ঘটনাটি তো ঘটেছে। বাংলা ভাই জি গ্রেফতার হয়েছে বিএনপির সময়। বাংলা ভাইকে বলা বলক না, বিএনপি গ্রেফতার না, বাংলা ভাইকে বলা হয়েছিল মিডিয়ার বাংলা ভাই ছিল বলা হয়েছিল মিডিয়ার চাপ আছে কি? আপনি চাপ আছে সংসদে দাঁড়িয়ে বলেছিল না, সরকারের উপরে তো সবচেয়ে বড় চাপ থাকে। একদম মিডিয়ার বলক না, কিন্তু বাট বিএনপি গ্রেফতার করেছে, তার ট্রায়াল করেছে। কিন্তু এখন যেহেতু গত 6 বছরে যত জঙ্গি আমাদের কি জানি বলে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাহেব যত আনছে, মনে হচ্ছে বাংলাদেশ হলো সারা পৃথিবীতে বাংলাদেশে আমরা মিলিটারি কাউন্ট করলে দেখা যাবে 5-6 হাজার 5 মাস ধরেছে, বেশি কিছু হবে। আমি শেষ করে আপনি বলেন। এখন মনে হচ্ছে যে বাংলাদেশে শুধু জঙ্গি জন্ম নিতেছে, বাংলাদেশে পুরো সারা আমাদের কাছে আমরা যারা মিলিটারিতে বিশ্বাস করি না, উত্তর একদম হ্যাঁ বা নাতে দিতে হবে মনে হয়, কারণ এটি অনেক দর্শকের প্রশ্ন করছে যে নির্যাতন হবে আমার মা, আর মামলা করতে গেলে পুলিশ নিবে না, আন্দোলন করলে মেরে ফেলা হবে, আবার আমাদের নামে পুলিশের মামলা দিবে, এখন আমরা কি করব? এইরকম কথা যখন বলা, নিশ্চয়ই টাঙ্গাইলের প্রসঙ্গে এই কথা বলা হচ্ছে। আমরা আজকে ভারপ্রাপ্ত পুলিশ প্রধানের সাথে যে কথা বলছিলাম, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এটি খুবই অমানবিক হয়েছে। পুলিশের গুলিতে সাধারণ মানুষ মরে যাওয়া এবং নির্যাতন করে মেরে ফেলা যদি প্রমাণিত হয়, নিশ্চয়ই সেই পুলিশকে তো সরকার তার ব্যবস্থাপনার মধ্যে ছেড়ে দেয়নি, সরকার তাদেরকে উইথড্র করেছে, তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে নিচ্ছে। এই বিষয়টি একটি এলাকার একটি ক্রিয়েটেড একটি সমস্যা, সেই সমস্যায় মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করতে গেছে, সেখানে পুলিশের এই বিষয়টিকে নিশ্চয়ই এটি আমি ব্যক্তিগতভাবে খারাপভাবে দেখবো। এই কারণে পুলিশের সেটাকে আরো নিবৃত্ত করা উচিত ছিল, পুলিশ সেটা করতে ব্যর্থ হয়েছে, সেই কারণে এই ঘটনাটা ঘটেছে। সেটিকে সরকার কিন্তু ছেড়ে দিচ্ছে না, সরকার কিন্তু সরকার জায়গা থেকে তার বিচারের ব্যবস্থা করছে। আওয়ামী লীগ আমার একটা ডিসকন্টেন্ট হচ্ছে, আওয়ামী লীগ একটি ঘটনা ঘটে যাওয়ার পরে সেটি বিশ্বজিৎ হোক, সেটি পুলিশের ঘটনাকে আওয়ামী লীগ বিচার করছে ঠিকই, কিন্তু প্রাণটি তো হারাচ্ছে, সেটি আমরা কোথা থেকে ফেরত পাবো? আমি বলছি এই প্রাণ হারানো শুধু আওয়ামী লীগের আমলেই বাংলাদেশে ঘটছে এমন তো নয়। আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, তার তো অনেক সফলতা থাকবে, কিছু ব্যর্থতা থাকতেই পারে। সেই ব্যর্থতা হাইলাইট করার চেয়ে সফলতা দিয়ে হাইলাইট করি যেটা করছে। আমরা নিশ্চয়ই সফলতা দিয়ে হাইলাইট করবো। আমরা একটা বিরতি নিচ্ছি। সাকিব ভাই, বিরতির পর ফিরে এসে বিবিসি বাংলাদেশের সংলাপের চলতি সপ্তাহের পর প্রশ্ন হচ্ছে তারুণ্যের আকাঙ্ক্ষা ধারণে রাজনীতি ব্যর্থ কিনা, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? বারবারই আমরা এই কথা বলছি যে তরুণরা রাজনীতি বিমুখ হয়ে পড়ছে, তরুণদের রাজনীতির কোনো আগ্রহ নাই। আপনি এটিকে কিভাবে দেখছেন? আপনি যদি আমাদেরকে বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
ফিরে এলাম মাত্র বাংলাদেশে। বিরতির আগে আপনাকে প্রশ্ন করেছিলাম সাকিব ভাই যে তারুণ্যকে রাজনীতি আসলে আকর্ষণ করতে পারছে কিনা, এবং ধন্যবাদ আপনি আপনাকে। আমি আপনি just- বিএনপি হ্যাঁ, এবং আমি একটু আগে যে বলছেন। কথাটা বলছিলাম যে আওয়ামী লীগের জামাত নীতি, এবং একই সাথে এই কথাটা কিন্তু বলতে হবে যে বিএনপির দিক থেকে যদি ধরেন যে আওয়ামী লীগ এবং সরকারি দল থেকে বিএনপির দিকে সবচেয়ে বড় আক্রমণ কিন্তু বিএনপির জামাত ইসলামী তোষণ এবং জামাতের সাথে তার ঐক্য এবং দীর্ঘকাল ধরে জামাতের সাথে তার একটা সম্পর্ক। তো আজকে বিএনপির রাজনীতির একটা মানে দেউলিয়াত্ব এই জায়গায় যে আওয়ামী লীগের দিক থেকে তার প্রধান রাজনৈতিক আক্রমণকে বিএনপি এখনো কিন্তু মোকাবেলা করতে পারছে না, এবং জামাত ইসলামী কোথায় চলে যাবে এই ভয়ে বিএনপি কিন্তু বাংলাদেশের সামগ্রিক রাজনীতির মানে গণতান্ত্রিকীকরণের কোন রকম উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে। এই যায় বাংলাদেশের জামাত ইসলামী কিভাবে শক্তিশালী হলো, 71 সালে যে দলটি বাংলাদেশের অস্তিত্বের বিরোধিতা করেছে সেই দলটি যে আজকে বাংলাদেশে এই জায়গায় এসছে ক্ষমতার একটা বড় ফ্যাক্টরে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শাসন ক্ষমতার প্রধান দুই দল তাদের রাজনীতির প্রয়োজনে এমনভাবে তাকে ঘুঁটি হিসেবে কাজে লাগাচ্ছে যে কাজে লাগানো আজকে প্রধান দুই দলের রাজনীতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেউলিয়াত্বের জায়গা তৈরি করছে। এবং জামাতকে সরকার নিষিদ্ধও করছে না, সরকার একদিকে নিষিদ্ধ করছে না, বিএনপি একদিকে ছাড়ছে না। বিএনপি ভাবছে আওয়ামী লীগ নিয়ে নিবে, আওয়ামী লীগ ভাবছে ওটা এবং অনেকে বলে থাকেন ইলেকশন জিতবো না। এই হোল গণতান্ত্রিক রাজনীতিটা একটা ভয়ানক জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনি যে কথা প্রশ্ন করছেন যে কোন একটা রোগ অন্য মানুষ নিয়ে নিলে অসুবিধা কি? না, আপনি দেখুন এই দুই দলের এই জামাত কেন্দ্রিক নীতির ফলে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির আজকে 12টা বেজে গেছে। যেটা নিহত হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র, এবং তার ফলাফল হচ্ছে তরুণরা কিন্তু আজকে এই মানে রাজনীতির প্রতি যে তার আগ্রহ এবং তার সে যে অবস্থানটা গ্রহণ করবে সেটা নিতে পারছে না। তরুণদের কিন্তু যখন তারা মাঠে নামার সুযোগ পায়, যখন সে পরিস্থিতি থাকে, গণতান্ত্রিক একটা বাস্তবতা থাকে, তখন কিন্তু তারা সেটা করেন। এই সাম্প্রতিক ভ্যাট বিরোধী আন্দোলন যদি আপনি দেখেন, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতি বিমুখ বলা হয়েছে, কিংবা সেই সব প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজনীতির কোনো চর্চা করার কোনো সুযোগও নাই, তারাই কিন্তু আজকে একটা গণতান্ত্রিক আন্দোলন করে সরকারের কাছ থেকে দাবি আদায় করে নিয়েছে। এখন যখন তারা যখন নিজেরা এফেক্টেড হয়েছে, হ্যাঁ, তাদের নিজেরা এফেক্টেড হয়েছে, তারা শুধু টাকা বেশি দেওয়ার সময় মনে করেছে যে তারা নিজেরা এফেক্টেড না, আর কোন জাতীয় সমস্যা ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেটাও আসলে রাজনীতির জায়গায় আসি। যখন একজন নিজের অধিকার সম্পর্কে সচেতন হয় তখনই কেবল সে আসলে আরো বৃহত্তর অধিকার সম্পর্কে তার পদক্ষেপ নিতে পারে। নিজের অধিকার সম্পর্কে যার কোনো সচেতনতা নেই, সে অপরের অধিকার নিয়েও কোনো কিছু করতে পারবে না। কাজেই আজকে এই যে নিজের অধিকার সচেতনতার মধ্যে তার যে প্রথম পদক্ষেপ, এটা কিন্তু বৃহত্তর রাজনীতিতে এর প্রভাবগুলো পড়বে। তারপরে সেই গণতান্ত্রিক অধিকার যেটির কথা বলা হচ্ছে, আপনারা যেগুলি বলছেন যে গণতান্ত্রিক অধিকার, তেল গ্যাসের অধিকার, তেল গ্যাস রক্ষার অধিকার, সেগুলি আমাদের নিজেদের অধিকার বলে আমাদের ছাত্ররা মনে করছে না। মনে করবে, তারা মনে করছে, এবং এই এখনো যে আন্দোলনগুলো হচ্ছে সেখানে তো ছাত্ররা পার্টিসিপেট করছে, কিন্তু আরো বৃহত্তর আকারে করছে না। কেন? একটা গণতান্ত্রিক পরিসর ছাড়া, আপনি গণতান্ত্রিক রাজনীতি বিকশিত সুযোগ ছাড়া আপনি কিভাবে ভাবেন নির্বাচনে যাবেন? আপনি নির্বাচনিত হবে না, এটি আপনাদের নেতৃত্বের ব্যর্থতা হতে পারে না। আপনি একটা যদি মানে একটা রাজনীতির ক্ষেত্রে যদি এরকম অবস্থা থাকে, আমরা নির্বাচনে যাচ্ছি, জনগণ আমাদের গ্রহণ করছে কি করবে না তার পরীক্ষার তো কোনো সুযোগ নেই। ভোট তো আগেই হয়ে যাচ্ছে, অথবা ব্যালট বাক্স ভরা হয়ে যাচ্ছে। কাজেই একটা গণতান্ত্রিক পরিসর যে কোনো গণতান্ত্রিক শক্তির বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর তৈরি হলে তরুণরা যেভাবে, আপনি যদি সামাজিক মাধ্যম দেখেন গত 3 বছর আগে আর এই সাম্প্রতিক সময়ে পার্থক্য একটা বিপুল। সামাজিক মাধ্যম যে হারে রাজনীতিকৃত হয়েছে, এটা একটা বড় কারণ যে মানে মাঠের গণতান্ত্রিক পরিবেশ কমে গেছে। কিন্তু এই সামাজিক মাধ্যমের রাজনীতিকরণ কিন্তু বাংলাদেশের তরুণদেরই রাজনীতিকরণেরই একটা লক্ষণের। আপনাকে ধন্যবাদ। এটা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে অত্যন্ত ইতিবাচক। আমার মনে হয় যে আপনি সামাজিক গণমাধ্যমে শুধু একটি দিকই দেখেন কিনা, আরো যে 3টি দিক রয়েছে সেটিও আপনার চোখে পড়ে কিনা, সেটি আমি আপনাকে একটু দেখার অনুরোধ জানাবো। কারণ আপনি যে কথা বলছেন সেটা তো একটি দিকের ভাষ্য, সামাজিক গণমাধ্যমের ক্ষেত্রে আরো 3টি দিক সামাজিক গণমাধ্যমের রয়েছে, সেটা নিঃসন্দেহে আছে। এবং সেই 3টি দিক কিন্তু যেই একটি দিক আপনি বলছেন তার চেয়ে অনেক শক্তিশালীও কিছু কিছু। হ্যাঁ, কিন্তু নেতিবাচক দিকগুলো নেতিবাচক, আপনি নেতিবাচক বলছেন, এটি হয়তো ওদের জন্য ইতিবাচক। জনাব আব্দুল ওয়াদুদ, আজ এক প্রকাশনা উৎসবে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ইসলাম বলেছেন, শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে নিশ্চিহ্ন শব্দটি ব্যবহার করব না। যতদিন এই নির্মম শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত করে রাজনৈতিক নির্বাচন দেয়া যায়, আর যতক্ষণ পর্যন্ত এটা সফল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাসন দেওয়ার প্রবণতা কতটা গণতান্ত্রিক আচরণ বলে আপনি মনে করেন? এটি প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রাজনৈতিক কোনো প্রতিপক্ষকে নির্বাসন নিশ্চিহ্ন এই ধরনের শব্দগুলি ব্যবহার থেকে দূরে থাকাটাই আমি শ্রেয় মনে করি। আমি একটি ছোট্ট কথা বলি, যেটা বলছে তরুণদের বিষয়টা বলে আমি ওটাতে আসবো। তরুণদের আজকের সামাজিক গণমাধ্যমে বেড়ে ওঠার সৃষ্টিটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আইসিটি ডেভেলপমেন্ট দিয়ে কিন্তু বাংলাদেশের তরুণদেরকে পৌঁছে দিয়েছে। এখন আমি আসি, আপনি যে প্রসঙ্গে বললেন যে ইসলাম সাহেব যে কথাটি বলেছে, আমি রাজনৈতিক কর্মী হিসাবে কখনোই চাইবো না কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীকে গণতান্ত্রিক আচরণ দিয়ে মোকাবেলা করা ছাড়া নিশ্চিহ্ন অথবা এলিমিনেটেড অথবা নির্বাসন এগুলো শব্দ থেকে আমি অন্তত ব্যক্তিগতভাবে রাজনৈতিক
কর্মী হিসেবে এটা মনে করি না। আমি মনে করি আজকে ইসলাম কোন প্রসঙ্গের কথাটি বলেছে, সম্ভবত বেগম খালেদা জিয়ার এই বিদেশে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস বর্বরতার 167 সন্ত্রাস যারা অগ্নি সন্ত্রাস করেছে তাদের সম্পর্কে বলেছে। এটা হয়তো উনি ওনার বিশ্লেষণ থেকে বলেছে, তবে এটা তো সত্য যে বাংলাদেশে 2014 সালের গোটা সাল এবং 15 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে অগ্নি সন্ত্রাস হয়েছে, যেভাবে মানুষকে রাজনীতির নামে পুড়িয়ে মারা হয়েছে, এটি অবশ্যই অমানবিক এবং বাংলাদেশের রাজনীতিতে এরকম ধরনের সহিংস রাজনীতি কখনো দেখা যায় নাই। সেটাই হয়তো বহিঃপ্রকাশ উনি ওনার মতো করে বলেছেন। বেলসা মাহমুদুল খোকন, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে চলতি নানা ইস্যুতে দলীয় মুখপাত্রের প্রতিদিনের ব্রিফিং ছাড়া আপনাদের আর কর্মসূচি এখন আছে কিনা, দেশে এখন বিএনপির নেতৃত্বে কে আছেন, আদৌ কেউ আছেন কিনা, এবং জনগণের সাথে যে সম্পৃক্ত হওয়ার কথা আপনারা বলেছিলেন সেই জনগণের সম্পৃক্তির ক্ষেত্রেও আপনারা কতটা অগ্রসর হলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মাহমুদুদ্দিন খোকন, নানা ইস্যুতে দলীয় মুখপাত্রের ব্রিফিং ছাড়া বিএনপির আর কোনো কর্মসূচি আছে কিনা, বিএনপির নেতৃত্বে এখন কে আছেন, যেহেতু বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন? এটা একসময় ট্র্যাডিশনাল ভিউ ছিল যে বিদেশ যেতে হলে দায়িত্ব দিতে হবে। এখন যে যোগাযোগটা এত বেশি ইজি হয়ে গেছে, এক মিনিটে যোগাযোগ করতে পারছেন সবকিছু। এখন আর ট্র্যাডিশনাল ভিউ নেই। বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন, উনি সার্বক্ষণিক এটা তত্ত্বাবধান করছেন। আর পাশাপাশি আমি তারেক রহমান সাহেবকে দেখেছি, উনি বাংলাদেশের সব পত্রপত্রিকা পড়তেছেন, ইন্টারনেটে প্রত্যেক নিউজ ফলো করতেছেন, এটার মূল্যায়ন করতেছেন এবং নির্দেশ দিচ্ছেন। হ্যাঁ, দলকে নির্দেশ দিচ্ছেন। যার সবাই স্ট্যান্ডিং কমিটি আছে, এখানে স্ট্যান্ডিং কমিটি আছে, তারপর ভাইস চেয়ারম্যানরা আছে, সকল দলের সব পর্যায়ের লোকজন আছে। তারপরে এটা আমি মনে করি না দলের আমাদের কোনো কমিউনিকেশন সমন্বয়ের অসুবিধা আছে। আর যেটা প্রেস ব্রিফিং, তো আমাদের নিয়মিত প্রেস ব্রিফিং, একটা বিশাল দল, যাদের ধরেন নেতা সবচেয়ে জনপ্রিয় দলায় উঠছে, যে দলের প্রেস ব্রিফিং থাকতে হবে প্রতিদিনের গিয়ে উপর। আমি যেটা আলাপ করছিলাম, আপনার ভাই বলতেছিলেন যে আওয়ামী লীগ এটা করা উচিত, সরকার এটা করা উচিত। আসলে খেজুর গাছ থেকে কখনো আমার আম ফল আশা করেন না আপনি। আওয়ামী লীগের অবস্থা এরকম হয়ে গেছে। আওয়ামী লীগ অবস্থা এখন করুন। আওয়ামী লীগ, আপনি বিএনপি দেখছেন, বিরোধী জনসমর্থন আছে, সব নেতাদের মামলা দিয়েছেন, বেগম খালেদা আরম্ভ করে ওয়ার্ড পর্যায়ের কর্মী পর্যন্ত, স্থানীয় কমিটি সবাই মামলা আসেন জর্জরিত। কিন্তু দেখেন তারপর বিএনপি কিন্তু এটা গণরাজনৈতিক দল হিসেবে জনসমর্থন ধরে রাখছে। আর পাশাপাশি আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ এত দুর্বল হয়ে গেছে আজকে বিভিন্ন গ্রামে, ইউনিয়নের মধ্যে পুরাতন যারা দীর্ঘদিন আওয়ামী লীগ আঁকড়ে ধরে রাখছিল, তারা কিন্তু আওয়ামী লীগ এখন অ্যাক্টিভ না। এখন কিছু আধা শিক্ষিত অশিক্ষিত ছেলে আছে, চাঁদাবাজি করে বিভিন্ন ইউনিয়নে, তারপরে আপনার বিল্ডিংয়ে চাঁদা চায়, বিদেশ থেকে লোকগুলা চাঁদা চায় এদের কাছে, এরা এই ড্রাগের ব্যবসা করে, পুলিশের লোক জাগত, এটা হলো আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ সংগঠন এত দুর্বল, আওয়ামী লীগ বিএনপি দলটি কিভাবে পরিচালিত হয়? আচ্ছা শুন, রাজনৈতিক দল আওয়ামী লীগের জনসমর্থন নিয়ে মানে আজকে প্রধানমন্ত্রীকে ক্ষমতা হওয়ার মতো মানে জনসমর্থন আওয়ামী লীগের, বিরোধী দল নেতা বলার মতো জনসমর্থন আওয়ামী লীগের। আচ্ছা আজকে দেখেন, যেহেতু সরকার অনির্বাচিত, ম্যান্ডেট ভেরি ইম্পর্টেন্ট, ম্যান্ডেট কনফিডেন্স, সরকারের কিন্তু নিয়ন্ত্রণ, সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে। এমনকি পুলিশ, দেখেন পুলিশ, আমি আজকে পত্রিকা আসছি, ছাত্রলীগের ছেলে মিথ্যা হামলায়, ইয়েবার হামলায় অ্যারেস্ট করে ফেলছে। নারায়ণগঞ্জে 7 খুন 7 ঘন্টা, যে প্রায় সবাই আওয়ামী লীগ করতো। মনে করছে যে ক্ষমতা আমরা, কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা রাখছে, কিন্তু মন্ত্রী জামাতা হয়ে বেশিরভাগ আওয়ামী লীগের সমর্থন মেরে ফেলছে। আপনি দেখেন, আচ্ছা যাই ধরেন, আপনার সব যেখানে দরকার তারা আওয়ামী লীগ কেয়ার করে, 26 জনকে অ্যারেস্ট করছে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ কাউকে দেওয়া হচ্ছে। আচ্ছা ধরেন এই পুলিশ যেটা বেপরোয়া হয়ে গেছে, পুলিশ সরকারের পুলিশ নিয়ন্ত্রণ নেই। আইজি সাহেব বললেন যে এই যে নিয়ে গরু নিয়ে চাঁদাবাজি করা চলবে না, এই যে এখান থেকে নাগরডাকার পার্লামেন্টের সামনে থেকে গরু ট্রাক হাইজ্যাক হয়ে গেছে, আপনার আরেক জায়গায় হাইজ্যাক হচ্ছে। ঢাকা শহরে এখন 2 কমিশনার, পত্রিকার 2 কমিশনার নিয়ন্ত্রণ করতে, সবকিছু চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেছে পুলিশের। তারপর আপনার টাঙ্গাইলে যে ঘটনা করছে, আপনি কি পুলিশ উদ্যোগ করছেন? এটা শাস্তি নাকি পুলিশ উদ্যোগ? আর পুলিশের অ্যারেস্ট করছেন নাকি? আপনি কি পানিশমেন্ট নিয়েছেন? আপনি উদ্যোগ করছেন, তদন্ত কমিটি করছেন, রাবিশ। কোন তদন্ত কমিটির মাধ্যমে কার সাজা হয়েছে পর্যন্ত? এগুলো জাস্ট লোক দেখানো জিনিস। আপনাদের সীমান্ত এত দুর্বল। আজকে পত্রিকা আছে দেখবার দোকান, যেটা বাংলাদেশের লোক ধরে নিয়ে গেছে, বাংলাদেশের ভিতরে এসে গুলি করে মেরে গেছে। সরকারের ক্ষমতা নাই যে প্রতিবাদ করার, কারণ দয়া। আপনি আসছেন বিদ্যুৎ, বিকজ এরা ভোটসা নির্বাচিত হয়েছে, এই জন্য তেলের দাম কমে $40 হচ্ছে। তারা বিদ্যুতের দাম কমাবে, গ্যাসের দাম কমাবে, তেলের দাম কমাবে, তারা বাড়াই দিচ্ছে। কারণ জনগণ প্রতি তাদের দায়িত্ব, তারা মনে করে
ভোট কি দরকার? ভোট তো লাগবে না, আমরা এমনি জিতে যাবো। আবার 100 এবার 154 জন জিতছি, আগে আবার 250 জন জিতবে। রাইট। খোকন ভাই অনেকগুলি প্রসঙ্গ ধরেছেন। খোকন ভাই আরো আপনার সবকিছু খালি উত্তর আরো দিতে পারবেন। অর্থনীতি কত দুর্বল অর্থনীতি। আপনার বাংলাদেশ মানে $26 বিলিয়ন পড়ে আছে টাকা, মানে আপনি ইউজ করতে পারতেছেন না। ইনভেস্টমেন্ট নাই, ইন্ডাস্ট্রি নেই, বেকার। বাংলাদেশের মানুষ এত গরিব, এখন ওই মিয়ানমার থাইল্যান্ড যাওয়ার জন্য মরতেছে। আপনি ধরেন এখন ইউরোপে ওদের সঙ্গে ওই যে ইউরোপে ঢুকছে, পোশাক তরফদারি কমে গেছে, আপনার জনশক্তি কমে গেছে। আমার মনে হয় যে খোকন ভাই আপনি অনেকগুলি প্রসঙ্গ খোকন ভাই আপনি অনেকগুলি প্রসঙ্গ তুলেছেন। আমি আর নতুন কিছু বলতে চাই না। আমি শুধু ওয়াজিদ ভাই আপনার কাছে জানতে চাই যে এই প্রসঙ্গগুলিতে আপনি আসলে কি বলবেন? শিক্ষকদের মানে আমি ওনাকে খুব সম্মানের সাথে বলছি যে আমি বেশি কিছু বলবো না। ওনাদের আপনি বলেন কোন লিনিয়েন সাংবাদিক আপনি বলেন সাহেব সত্য নয়, আপনি বলেন সত্য নয়। সত্য নয় আমি বলি। এটা বলেন। কাজী সিরাজ ভাই একটা আর্টিকেল লিখেছে, সিনিয়র সত্য না, সাংবাদিক, আমি বলি সত্য সেটি নয় ওরা এক বলেন। পত্রিকায় লিখেছে। এটা যদি পড়ে নেন মাহবুবের জন্য এত কাজে লাগবে। বিএনপির যে দেউলিয়ার জায়গাটা কোথায় চলে গেছে, বিএনপি বলে রাজনৈতিক দল নাই, উনি বলছিল বিএনপি কোথাও নেই, না সরকারে, না বিরোধী দলে, না রাস্তায়, না ঘরে, না বাইরে। এমনকি উনার নেত্রী এখন দেশ ছাড়ার অবস্থার জায়গায় চলে গেছে। আমি এত সেটা ভয় কেন আপনাদের ভাই? ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু উনি বিএনপি কে বলছে ভয় কেন? অর্থনীতি, বাংলাদেশের লুটপাট, লুটপাট, এটার কি আছে? সেটাই কিন্তু সিরাজ ভাই বিচারও লিখেছে, নাই। সেটাই তো লিখেছে সিরাজ ভাই দুদকও যে নাই। আজকে বিএনপির দশা কেন, এত লুটপাটের রাজত্ব তারা করেছে, যা লুটপাট করে অর্থ বানিয়ে চলে গেছে, আর কেউ সংগ্রাম আন্দোলনে আসেন। আমি বলি সেটি হলো উনি বলেছে যে বাংলাদেশ ডেভেলপমেন্ট উনি দেখছেন না। আজকে ঢাকার দিকে তাকালেই কিন্তু উনি বলতে পারবে আসলে সুবিধা নিচ্ছে কিন্তু সুবিধার কথা বলছেন। আরেকটি কথা হলো তেল, বিদ্যুৎ, অর্থনীতি বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গায় দাঁড়িয়েছে। বিনিয়োগের কথা বললেন উনি, আমি শুধু ওনার সালের দু একটি কথা বললেই হয়তো বুঝে যাবে যে জিডিপির শতকরা 23 ভাগও ব্যবহার করতে পারেনি বিএনপি সরকারের আমলে, এখন আমরা 28 ভাগ পর্যন্ত ব্যবহার করতে পারছি। আর মজুদের কথা আপনারা সকলে যে আমরা সকলেই জানি, উন্নয়নে বাংলাদেশ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশকে যদি মহাশত্রুও বলে, আমেরিকা বলছে, আমেরিকার ওবামা পর্যন্ত বলছে, যাদেরকে আপনারা লবিস্ট নিয়োগ করে বলানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন, যে ওবামা বলো আওয়ামী লীগ কিছু করতে পারছেন, সে ওবামা বলতেছে যে তোমরা যদি তৃতীয় বিশ্বের উন্নয়ন দেখতে চাও বাংলাদেশকে মডেল হিসেবে বিচার করো। এরপরে আমাদের সার্টিফিকেট নেওয়ার দরকার নাই, আমরা চাই সত্যিকারের গণমানবের জীবনের যে ডেভেলপমেন্ট সেই রাজনীতি করছি, আমরা করব। কিন্তু উনারা যে অস্বীকারটা করছে রাজনীতি, বিএনপির এখন এমন দেউলিয়া অবস্থা, আমরা যদি চাই যে বিএনপির লোকজনকে আওয়ামী লীগে যোগদান করানো শুরু করব, আমাদের কাছে যে পরিমাণ লাইন দেওয়া আছে যে ভাই নিবেন কবে, আমরা বলছি না, আওয়ামী লীগ কোন শূন্য দল নয়। নীতি আসলে কেমনে আটকান? আমরা আটকিয়ে দিই না। শুধু জামাতকে না, শুধু জামাতকে না বলে কোন বিএনপি লোক যদি আসে আপনাদের কাছে, নীতি আসলে কি বলে? আমরা বলি যে ভাই আপনারা আপনাদের পলিটিক্স করেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে যায়নি যে লোক তার লাগবে। মানে আওয়ামী লীগের নতুন করে কেউ ভর্তি হতে পারবে না? না, ভর্তি অবশ্যই পারবে যদি সে বিএনপি করলে সে আর পারবে না। জামাত করলে পারবে, যদি জামাত পারবে করলে না পারবে না, পারবে বিএনপি করলে নেব। কিন্তু উনার বলছি, উনার একটা উদাহরণ দিয়ে বলছি, রাজনীতির দেউলিয়াত্ব বিএনপি এই জায়গায় চলে গেছে। আমার মনে হয় আমাদের আওয়ামী লীগ একটা বৃহৎ দল এবং ভোটের রাজনীতি বলছেন। যদি খালেদা জিয়ার ওই সময় জনপ্রিয় থাকতো, উনি ভোটে আসতেন, উনি পালিয়ে চলে গেছেন। এখন আমি জানি না সবাই পালিয়ে যাবেন কিনা আপনারা, সেই অপেক্ষায় আপনাকে ধন্যবাদ। সাকিব ভাই বলেন না, আমরা বেগম খালেদা জিয়া আসলে শেষ কথা শুনতে চাই যে জনসমর্থন। আমি আমার বোধহয় আপনি আমাকে বিদেশিরা বলছে, বিদেশিরা আপনারা আমাকে একটু বলেন, সরকারের মন্ত্রীরা ভাই আমরা সাকিব ভাই একটা কথা বলি, সাকিব ভাই বলেন। আচ্ছা আমাকে একটু বলতে দিন। সাকিব ভাই আপনি বলেন। সেটা হচ্ছে যে কথাটা দিয়ে আমি শুরু করতে চাইছিলাম যে কিছু না কেন খামাখা একটু ইতিহাস কোথাও নাই, একটু কথা বলেন। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করে জনগণের কাছে তার যে দেওয়া পাওয়া ম্যান্ডেট সেটা তারা পূরণ করেছে, তারা অঙ্গীকার করেছিল, সেটা তারা পূরণ করেছে। এখন এই পূরণ করা সত্ত্বেও মানে আমরা জনসমর্থন কমছে বলে একটা সাধারণভাবে বাস্তব জীবনে টের পাওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে আমরা সেটা বুঝি। এটা কেন? সাধারণত তো জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করলে তার সমর্থন বাড়ার কথা, সেই কারণগুলো কিন্তু আছে। এই কারণ জায়গাটা দেখলে আওয়ামী লীগ গণতন্ত্র বনাম ডেভেলপমেন্ট একটা বিপরীত হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু আসলে ডেভেলপমেন্টের যে চেহারাটা, সেই চেহারাটাই কিন্তু আপনি যদি ব্যাংকের দিকে তাকিয়ে দেখুন, 57,000 কোটি টাকা এখন বলা হচ্ছে যে, কিন্তু আসলে এটা লক্ষ কোটি টাকার উপরে যদি অবলোপন করা ঋণগুলো দেখা হয়। যদি আপনি আইন শৃঙ্খলার দিকে তাকিয়ে দেখুন, ওই মায়ের পেটে গুলিবিদ্ধ হচ্ছে, কিংবা শিশুরা সন্দ্বীপে সেদিন খবর পেলাম যে নবম শ্রেণীর ছাত্রী ধর্ষিত হয়ে যাচ্ছে, এবং সবশেষে যেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নাই করে দেওয়া হচ্ছে। এখন এইরকম একটা জায়গা যদি থাকে, তাহলে আপনি ডেভেলপমেন্টই যতই করেন না কেন, আপনি যত স্ট্যাটিস্টিক্স হাজির করেন, বাংলাদেশের পথটা আগাবে না। আমরা যেটা চাইবো যে তরুণরা
বাংলাদেশের সাকিব, রাজনীতি আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ করে দিতে হচ্ছে। বেশি মাহমুদুল খোকন, গণতান্ত্রিক আব্দুল ব্যবস্থা ওয়াদুদ এখন এই জারা মুহূর্তে আমাদের এবং সামনে জনাব সাকিব, আছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।